হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর বাংলার থার্ড সেমেস্টারের একটি নমুনা প্রশ্নপত্র বা মক টেস্টের সেট 2 নিয়ে আলোচনা করব। সেট 1 আমাদের চ্যানেলে ইতিমধ্যে দেওয়া আছে, তাই তোমাদের অনুরোধ করছি যে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি শেষ পর্যন্ত দেখো। বাংলা থার্ড সেমেস্টারের উচ্চ মাধ্যমিক সংসদ অনুযায়ী যে পরীক্ষা 40 নম্বরের, পুরোটাই এমসিকিউ নির্ভর এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমাদের ওএমআর সিটে দিতে হবে। সময় 1 ঘন্টা 15 মিনিট, এর মধ্যে 40টা এমসিকিউ কোশ্চেনের ওএমআর সিটে তোমাদের অ্যান্সার দিতে হবে। দেখো, এখানে বিভাগ এবং নাম্বার অনুযায়ী তোমাদের এই সেটটা নিয়ে আলোচনা করা হলো। আর বলে রাখি, এই মক টেস্টের সেটটি তোমরা একদম ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড বা কপি করে নিতে পারবে। দেখো, প্রথম যে গল্প বিভাগ, আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়, এই বিভাগ থেকে তোমাদের 8 নাম্বারের বা 8টি এমসিকিউ কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে। তাই গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। তোমাদের বলে রাখি যে আমাদের চ্যানেলে বাংলা থার্ড সেমিস্টারের জন্য সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর এবং সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, তোমরা এখনই গিয়ে সেটা দেখে নিতে পারো। দেখো, এখান থেকে যে 8টি এমসিকিউ থাকবে তার মধ্যে কিছু নমুনা আমাদের দেওয়া হলো। জয়রাম মুখোপাধ্যায়ের বড় মেয়ের নাম কি ছিল? উত্তর হলো প্রমোদা। কিন্তু তোমার বারবার বলে রাখছি, তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ো এবং আমাদের চ্যানেলে এই আদরিণী অধ্যায়টি থেকে আলাদা করে ভিডিও বানানো আছে, তোমরা সেটা গিয়ে দেখে নিতে পারো। তাহলে প্রিপারেশনটা আরও অনেক নিখুঁত হবে। আদরিণীকে যখন প্রথম কেনা হয় তখন তার বয়স আনুমানিক কত ছিল? উত্তর হলো 15-16 বছর হবে। জয়রামের নাতি কীর্তিচন্দ্র রাধাচরণের বাড়ি থেকে কি আনতে গিয়েছিল? উত্তর হলো হাতি আনতে গিয়েছিল। মুখোপাধ্যায় মহাশয়ের জীবনে আজ পরম আনন্দের দিন, এই আনন্দের কারণ কি ছিল? উত্তর হলো নাতনি কল্যাণীর বিবাহ। আদরিণী শেষ পর্যন্ত কোথায় মারা যায়? উত্তর হলো জয়রামের চণ্ডী মণ্ডপের সামনে। হাতিটি বিক্রি করার জন্য জয়রাম কত টাকা দাম চেয়েছিলেন? উত্তর হলো 500 টাকা। তুমি আমার মা, আমার লক্ষ্মী, জয়রাম কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন? উত্তর হলো হাতি আদরিণীকে। আদরিণীকে শেষ বিদায় জানানোর সময় জয়রামের চোখে কি ছিল? উত্তর ছিল অশ্রুধারা। তাহলে বন্ধুরা, ঠিক এইভাবেই এই আদরিণী গল্প থেকে তোমাদের 8টি প্রশ্ন থাকবেই। দেখো, পরের যে বিভাগ, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন অবশ্যই থাকবে, 5টি এমসিকিউ। বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দ। এই বাংলা ভাষা অধ্যায়টি থেকে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, নিখুঁত প্রিপারেশনের জন্য অবশ্যই ভিডিওটি ফলো করো। পণ্ডিতেরা বলেন অরূপ ভাষা কেবল চাষা ভূষদের ভাষা, এখানে কোন ভাষার কথা বলা হয়েছে? উত্তর হলো চলতি বা মুখের ভাষা। স্বামী বিবেকানন্দের মতে লেখার ভাষা কেমন হওয়া উচিত? উত্তর হলো যা সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে এবং যাতে প্রাণ আছে। আলালের ঘরের দুলালের ভাষা সম্পর্কে বিবেকানন্দের মন্তব্য কী ছিল? উত্তর হলো ওটি প্রথম চাবুক কলমের ভাষা, অতি চমৎকার গদ্য। যদি ভাষা তৈরি করতে হয় তবে আগে বিবেকানন্দের মতে কি প্রয়োজন? উত্তর হলো মনের মধ্যে নতুন ভাব বা চিন্তার উদয় হওয়া। বাংলা ভাষা প্রবন্ধটি মূলত স্বামী বিবেকানন্দের কোন চিন্তাধারার প্রকাশ পায়? উত্তর হলো আধুনিক সমাজ ও ভাষাতাত্ত্বিক প্রগতিশীলতা। বন্ধুরা, পরের যে বিভাগ কবিতা, 7 নাম্বার থাকবে। এখান থেকে দুটো কবিতা আছে অন্ধকারের লেখাগুচ্ছ, শ্রীজাত। কবিতাটি ধর্ম নামেও আমাদের সিলেবাসে দেওয়া আছে এবং দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন। এই দুটো কবিতা মিলিয়ে আমাদের 7টি এমসিকিউ কোশ্চেন থাকবেই। আমাদের চ্যানেলে এই দুটো কবিতারই ভিডিও আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তোমরা ভালো নিখুঁত 100% প্রিপারেশনের জন্য অবশ্যই আমরা ভিডিও দুটো দেখার অনুরোধ করব। অন্ধকারে লেখাগুচ্ছ কবিতা ধর্ম হিসাবেও দেওয়া আছে। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার কবি নিজেকে কিসের কারিগর হিসাবে ফুটিয়ে তুলেছেন? উত্তর হলো শব্দের ও অন্ধকারের লিপির। যে কথা আলোতে বলা যায় না তা ফোটে,
কবিতায় অন্তর্নিহিত অর্থ অনুযায়ী শূন্যস্থানে কি হবে? উত্তর হলো তা ফোটে অন্ধকারে। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কার বা কাদের জয়ের অহংকারকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে? উত্তর হলো সম্রাট ও আক্রমণকারীদের সাম্রাজ্যবাদী জয়কে। ইতিহাসের সোনালী পাতায় শুধু রাজার নাম থাকে, কিন্তু যারা রক্ত দিল তারা নবনীতা দেবসেনের এই ভাবটি কোন কবিতায় আছে? উত্তর হলো দিগ্বিজয়ের রূপকথায়। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় নৈশব্দ ও অন্ধকারের মাঝে কি জেগে ওঠে? উত্তর হলো নতুন কবিতা বা সৃষ্টির আলো। নবনীতা দেবসেন মূলত বাংলা সাহিত্যের কোন ধারার জন্য অত্যন্ত জনপ্রিয় ও বিশিষ্ট ছিলেন? উত্তর হলো রম্য রচনা, কবিতা ও মননশীল প্রবন্ধ। যেখানে সীমান্ত শেষ হয় সেখান থেকেই শুরু হয়। দিগ্বিজয়ের রূপকথার মূল ভাব অনুযায়ী সত্যটি কি? উত্তর হলো বিজিত মানুষের কান্নার ইতিহাস ও নতুন রূপকথা। বন্ধুরা, আবার বলবো, অনুরোধ করবো যে তোমরা এই কবিতা দুটোর ভিডিও আলাদাভাবে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই দুটো ভিডিও অবশ্যই দেখে নাও। দেখো, পরের যে বিভাগ ভারতীয় গল্প ও অনুবাদ সাহিত্য, এখান থেকে পোর্টরাজ, শঙ্কর রাও খারাট এবং তার সঙ্গে পাবলো নেরুদা, এই দুটো অধ্যায় থেকে আমাদের 5টি এমসিকিউ প্রশ্ন থাকবেই। সুতরাং গল্প দুটো ভালো করে পড়ো। এবং গল্প একটি কবিতা। পোর্টরাজ গল্পে পোর্টরাজের হাতে থাকা চাবুকটি আসলে কিসের প্রতীক? উত্তর হলো শাসন, শোষণ ও ধর্মীয় অন্ধবিশ্বাসের নিষ্ঠুর সামাজিক চাবুকের প্রতীক। শঙ্কর রাও খারাট কোন আন্দোলনের একজন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন? উত্তর হলো দলিত সাহিত্য আন্দোলন। পাবলো নেরুদা কোন সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? উত্তর হলো 1971 সালে। তার সঙ্গে কবিতায় কবির অনুভূতির প্রধান কেন্দ্রবিন্দু কি? উত্তর হলো নিঃসঙ্গতা ও প্রকৃতির সাথে একাত্ম প্রেমের গভীর অনুভব। পোর্টরাজ নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে কেন? উত্তর হলো পেটের দায়ে এক প্রাচীন ধর্মীয় কুসংস্কারের প্রথা মেনে। দেখো, পরের যে বিভাগ ভাষা বিভাগ, এই বিভাগ থেকে তোমাদের 10টি এমসিকিউ প্রশ্ন হবে। তাই এই বিভাগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আছে ভাষা বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। আমাদের প্রত্যেকটা বিভাগ থেকে আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা ভালো প্রিপারেশনের জন্য অবশ্যই আমরা দেখতে অনুরোধ করব। আধুনিক ভাষাবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর হলো ফার্দিনান্দ দ্য সসুর। একটি অবিভাজ্য ধ্বনির উদাহরণ দাও যাকে টুকরো করা যায় না কিন্তু ভাষার সুর ধরে রাখে। উত্তর হলো সুর তরঙ্গ বা তান প্রবাহ। যখন কোনো শব্দের অর্থ ভালো বা উন্নত দিকে পরিবর্তিত হয় তখন তাকে কি বলে? উত্তর হলো শব্দার্থের উৎকর্ষ বা উন্নতি। সাহস শব্দের আদি অর্থ ছিল ডাকাতি। বর্তমান অর্থ অভয় বা বীরত্ব। এইটি শব্দার্থের কোন ধারা? উত্তর হলো শব্দার্থের উৎকর্ষ। দুটি ভিন্ন শব্দের অংশ জুড়ে যখন একটি নতুন শব্দ তৈরি হয়, যেমন ধোঁয়া ও কুয়াশা মিলে ধোঁয়াশা, তখন তাকে কি বলে? উত্তর হলো জোড় কলম শব্দ। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের প্রধান কাজ কি? উত্তর হলো সমকালের বা বর্তমানের সময়ের ভাষার গঠন ও রূপের বিচার করা। ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় বাকযন্ত্রের কোথাও বাধা না পেয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? উত্তর হলো স্বরধ্বনি বলে। ছোট কাকা থেকে ছোটকা, এটি ব্যাকরণের কোন প্রক্রিয়ার উদাহরণ? উত্তর হলো ক্লিপিংস বা শব্দ সংক্ষেপ। শব্দার্থ তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর হলো সেমান্টিক্স। লিপি বা রাইটিং সিস্টেম নিয়ে ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তার নাম কি? উত্তর হলো লেখ্যতত্ত্ব বা গ্রাফোমিক্স। দেখো, পরের যে বিভাগ অর্থাৎ শেষ বিভাগ বাংলা ভাষা ও সংস্কৃতি, এখান থেকে তোমাদের 5টি এমসিকিউ কোশ্চেন থাকবেই। এই এই অধ্যায়ের মধ্যে আছে বাংলা গানের ইতিহাস, বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাংলা ক্রীড়া সংস্কৃতি। আমাদের এই বিষয়ে আলাদা করে ভিডিও দেওয়া আছে চ্যানেলে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও। বাংলা ভাষার প্রথম ও প্রধান টপ্পা গানের জনক বা প্রবর্তক কে ছিলেন? উত্তর হলো রামনিধি গুপ্ত, যার অপর নাম বা নিধুবাবু নামও তিনি পরিচিত ছিলেন। বসু বিজ্ঞান মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1917 সালে।
কলকাতায় ক্রিকেট খেলার সূচনা এক বাঙালি ও ক্রিকেট সংস্কৃতির প্রসারে কোন রাজ পরিবারের অবদান অনস্বীকার্য? উত্তর হলো শোভাবাজার রাজবাড়ি। সারদাকাত ও নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। কাজী নজরুল ইসলাম রচিত কোন ধরনের গান বাংলা সঙ্গীতে এক নতুন ও বৈপ্লবিক ধারা তৈরি করেছিল? উত্তর হলো নজরুল গীতি ও উদ্দীপনামূলক কুচকাওয়াজের গান, যেমন চল চল চল। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন? উত্তর হলো কাদম্বিনী গাঙ্গুলি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো।